এখানে এই এই জায়গায় আমরা সেকেন্ড পার্টে এই আর বাকি যেটুকু আছে সেটুকু করতেছি। এখন এই ফুটারে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করলাম, সেটা করে ফুটারের এইখানে গেলাম। এখানে যাওয়ার পর এই কপিরাইট এরিয়া, এখান থেকে এটা ফুটার বিল্ডার আছে আর কি এই থিমের, সেই এখান থেকে করতেছি। সোশ্যাল লিঙ্কটা আমরা এখানে গেলাম। সোশ্যাল লিঙ্কটা এখানে যাওয়ার পরে এখান থেকে যে সোশ্যাল, এইখানে যাওয়ার পর এই যে সোশ্যালের এখানে এই যে সোশ্যালের লিংক যেখানে আছে সেটা সেট আপ করলাম এখান থেকে। আবার এরপরে এটা কোথায় ছিল, সেটা জেনারেলের মধ্যে, যাই হোক। আহ এবার আমরা এই এইগুলো নিয়ে কাজ করব। তো আমার এই যে কোম্পানি, এইগুলো টেক্সট, হ্যাঁ, এগুলো আসলে কোনগুলো? এগুলো দেখো এই যে এই জায়গায় এই যে উইজেট, এই উইজেট ওয়ান, এই যে উইজেট ওয়ান এই পাশে এটা হলো উইজেট ওয়ান। দেখো ফুটার ওয়ান, উইজেট ওয়ানে কি আছে? এই যে কন্টাক্ট আস কথাটা লেখা, এই যে টাইটেল, তাই না? তারপরে দেখো এই যে গেটস লেটস গেটস ইন টাচ। তারপরে এই যে টেক্সট, তো এখানে মনে করো ক্লায়েন্টের টেক্সট এত বড় না, আরো ছোট। সাপোজ এই আমি এইটুকু বাদ দিয়ে দিই, ঠিক আছে? বা এমনও হতে পারে যে বলতেছে যে আমার এইটা এখানে আমি এটা ব্যবহার করবো না, বাদ দিয়ে দিলাম। তারপরে আবার পাবলিশ করে দিলাম। হুম। তারপরে এই জায়গায় ওর যে টেক্সট আছে না, এই যে এইখানে যে টেক্সট আছে, এই যে এই অ্যাড্রেস, তাই না? এটা এটা মনে করো যে তুমি তোমার মতো করে অ্যাড্রেসটা লিখবে। তারপরে এই যে ফোন নাম্বার, সাপোজ ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, প্লাস 880175869503 এটা। ও সরি, 0175869503 এটা মানে ক্লায়েন্টের যে ফোন নাম্বার সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে তার ওই যে টুতে এই যে এখানে যে এইখানে যেটা আছে না মেনু, এই যে এখানে যেটা লেখা আছে, এই যে এখানে কোম্পানি নেম, এই যে কোম্পানি মেনু, তো এখানে আওয়ার স্টোরি, এই জায়গায় আওয়ার স্টোরি না রেখে মনে করো যে থাকবে যে অ্যাবাউট অ্যাবাউট আস, এবং এটার লিংক হবে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এবং এটা হলো কোথায়, অ্যাবাউট আস পেজের লিংকটা হবে। আমি এখানে গেলাম, যাওয়ার পরে এই যে অ্যাবাউট আস, এই লিঙ্কটারে যে কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, করে এই যে এখানে দিলাম এই ঠিক আছে। এই যে এই পেজ, এই যে এখানে লিংক হয়ে গেল। তারপরে এফএকিউ, আচ্ছা এখানে এফএকিউ আছে, তাহলে আমি এই এফএকিউ পেজটা তৈরি করিনি। তাহলে আমার এখানে আবার যাইতে হবে, যাওয়ার পরে মনে করো পেজে যা আর নিউ এফএকিউ পেজটা তৈরি করতে হবে। এফ এ কিউ, আচ্ছা এরকম। আচ্ছা এফ এ কিউ এস, হ্যাঁ এফএকিউ এস দিলাম। এখন এই পেজ তৈরি করে আবার তো এই পেজে কন্টেন্ট রাখতে হবে। হ্যাঁ, সেগুলো আমরা আরো পরে দেখবো যে কন্টেন্ট কিভাবে রাখে। বা এই জায়গায় যদি এফএকিউ নামে কোনো পেজ থাকতো, এই জায়গায় আসলে তো এফএকিউ নামে এইটা তো আমি তৈরি তৈরি করলাম, কিন্তু এফএকিউ পেজের কোনো ডেমো নেই। তো তখন আমার এফএকিউ পেজ নতুন করে তৈরি করতে হবে, কি রকম ডিজাইন হবে সেটা আলাদা। তো আমরা এই পর্বে তৈরি করব না, আমি জাস্ট বললাম যে এরকম ভাবে দরকার করতে হবে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তারপরে এখানে যেরকম আমার ক্লায়েন্ট নামে কোনো পেজ নেই, এটা বাদ। হ্যাঁ, ক্লায়েন্ট নামে কোনো পেজ নেই, এটা বাদ। তারপরে ইউএক্স নলেজ নামে এটা নেই, বাদ। আচ্ছা পোর্টফোলিও নামে পেজ আছে, এবং পোর্টফোলিও পেজের লিঙ্কটা আমি এখানে এই জায়গায় থেকে পোর্টফোলিও পেজের যে লিঙ্ক, কপি লিঙ্ক অ্যাড্রেস, এই জায়গায় থেকে দিয়ে দিব। ঠিক আছে। তারপরে মনে করো কন্ট্যাক্ট পেজে আবার লিঙ্ক হবে, তাই না? এই যে কন্ট্যাক্ট পেজ, ও সরি, কন্ট্যাক্ট পেজ লিঙ্ক কোথায়, এই যে contact। এটাই আসলে মূলত কাস্টমাইজেশন, ঠিক আছে। এই তাহলে আমি এগুলোকে দিয়ে দিলাম।
আর যদি এটার ডিজাইন দেখি তাহলে এখানে সেটিংসে, আর এই যেটা হলো ডিজাইন, এই ডিজাইনে দেব। তারপরে এটা কি ধরনের ডিজাইন হবে এরকম আছে। আর যদি আমরা এগুলোর মধ্যে গ্যাপ চাই, হ্যাঁ, গ্যাপে আসলে এই জায়গায় গ্যাপ নিয়ে কোনো ধরনের নাই, তো আমরা তখন এখানে এরকম করলে এরকম করে দিতে পারি। দেখো এই যে গ্যাপ তৈরি হলো, হ্যাঁ। আমরা চাইলে এইভাবেও গ্যাপটা করতে পারি, আবার চাইলে সিএসএস ইউজ করেও গ্যাপটা তৈরি করতে পারি এরকম। ঠিক আছে, পাবলিশ করলাম। তারপরে বললো যে আমার এই পাশে এই যে লিঙ্কস, এটা আমার প্রয়োজন নেই। তো আমি তখন কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম, যে আমার দরকার নেই এরকম। আবার আওয়ার সার্ভিস, এখানে যে টেক্সট গুলো আছে না, এই যে আওয়ার সার্ভিসে এই যে উইজেট 3, এখানে যাবো, যাওয়ার পর এখানে আমি আমার যে টেক্সট, সেই টেক্সট গুলোকে আওয়ার সার্ভিস, এই টেক্সট গুলোকে আমি এখানে জাস্ট ক্লায়েন্টের যে টেক্সট সেটা বসায় দিব, বা এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো ক্লায়েন্টকে ছোট করে ভিডিও করেও দিতে পারি। তো আমার হেডার এবং ফুটার এই দুটো জায়গায় কিন্তু চেঞ্জ শেষ, তাই না? হেডার ফুটার, আমার ফুটার, এই দুটার ডিজাইন বা চেঞ্জিং শেষ। হ্যাঁ, এগুলো সব আমি তৈরি করেছি, মানে তার পছন্দ মতন দেখে পরিবর্তন করেছি। আর সবচেয়ে বড় আর একটা কথা হলো, এইগুলো আসলে অটো রেসপন্সিভ। যখনই আমরা এই যে এরকমে যাব, তখনই দেখবে যে এটা আসলে অটো রেসপন্সিভ। এগুলো যখন যারা থিমকে ডেভেলপ করছে তারা এগুলোকে অটো রেসপন্সিভ করে উম, কি বলবো, তারপরে আপলোড করেছে wordpress.org তে। আবার আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের, সে অনুযায়ী আমরা করতে পারি। এবার আমাদের হেডার ফুটার বা মেনু বা পেজ সবকিছু করা শেষ। এখন আমাদের কাজ যে এই হোম পেজের কন্টেন্ট গুলোকে চেঞ্জ করা। তো হোম পেজের কন্টেন্ট, এখানে হোম পেজের কন্টেন্টে যাওয়ার পরে এ- উম, এখানে পেজে যে আসলাম, তাই না? পেজে যে আসার পরে দেখতেছি এই যে এটা হোম পেজ বা ফ্রন্ট পেজ। তো এই পেজকে আমরা কি করব, এডিটে যাব, তাই না? এডিটে যাব। এডিটে যাওয়ার পর উম, এই যে এডিট প্যানেল আসলো। এবার এডিটে আসার পর এখানে হোম পেজ, এটা তাই না? তো হোম পেজের এখানে তো কোনো কন্টেন্ট নেই, কিন্তু এই জায়গায় এডিট উইথ ইলিমিনেটর এরকম কিছু একটা আছে, হ্যাঁ। আবার এখানে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এরকম কিছু একটা আছে। এখন আসলে এখন সবগুলো পেজই আসলে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন পেজ বিল্ডার দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসেরও ডিফল্ট এডিটর আছে। যদি এই পেজ বিল্ডার এলিমেন্টর, এই পেজ বিল্ডার যদি ইউজ না করা হইতো, তাহলে পরে এই ওয়ার্ডপ্রেস এডিটর সাহায্যে আমরা এখান থেকেই চেঞ্জ করতে পারতাম। এখন যেহেতু এই ডেমোটা বা এরা আসলে ইলিমিনেটর এই পেজ বিল্ডারটা ইউজ করছে, এখনকার ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো এই ইলিমিনেটরের পেজ বিল্ডার দ্বারা করা হয়, কেননা এর সাহায্যে এই ওয়েবসাইটের এই কন্টেন্ট গুলো চেঞ্জ করা খুবই ইজি। সো আমি যেহেতু এখানে পারতেছি না, তাই এখান থেকে আমি এডিট উইথ ইলিমিনেটরে ক্লিক দিব, দেওয়ার পরে আমরা এইখানকার এই কন্টেন্ট গুলো চেঞ্জ করার জায়গা পাবো। আবার একটা জিনিস খেয়াল করো যে এখানে দেখো আমি এই হেডার এবং ফুটারের কন্টেন্ট চেঞ্জ করার অপশন পাচ্ছি, কিন্তু এই যে এইখানে এই টেক্সট গুলো এইখান থেকে চেঞ্জ করার সুযোগ পাচ্ছি না, এইখানে দেখো সুযোগ নেই। হ্যাঁ, এখন এটার সুযোগ আমরা এই যে এডিট পেজ বিল্ডারে গেলাম, এই পেজ বিল্ডারটা লোড হোক। আর কোথায় এই পেজ বিল্ডারটা, আমরা কোথায় ওই এডিট পেজ, এই যে এখানে থেকে তারপরে গেলাম, তারপরে আবার এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক দিলে ডাইরেক্ট এই প্যানেলটা ওপেন হতো। আবার এই জায়গায় দেখো, এই যে এই জায়গায় এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক দিলেও একই এই প্যানেলটাই লোড হতো। আচ্ছা, এটা লোড হওয়ার পর এবার দেখো একটা জিনিস, এই মানে হেডার এবং ফুটারকে আমি কিছুই করতে পারতেছি না। এর ভেতরের কন্টেন্ট গুলোকে চেঞ্জ করার এই যে অপশন দিছে, দেখো এটা কি করব। এই জায়গায় প্রথমে এই যে, তো আমি যেই অপশনটাকে চেঞ্জ করব, আমার এই পেন্সিল আইকনের রাইট ক্লিক, এখানে লেফট ক্লিক করলেও হবে, কিন্তু রাইট ক্লিক করে এডিট হেডিং, মানে এই হেডিংটা চেঞ্জ করব, এটা করা সবচেয়ে সেফ আর কি। এডিট হেডিং এখান থেকে, এখানে দেখো এডিটে ক্লিক দেওয়ার পরে
এটা হলো স্ট্রাকচার, আর এই বাম পাশে প্যানেল। ঠিক আছে, দেখো দেওয়ার পরে এই জায়গায় আমার এই টেক্সট চেঞ্জিং এর সুযোগ দিয়েছে। ঠিক আছে, তো আমি এখান থেকে গ্রো আপ, দ্যাট গ্রো আপ ইওর বিজনেস। হ্যাঁ, and আসলে এই টেক্সটটা আমি বলতেছি যে খুবই ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমার এখন মাথা ব্যথা নাই। এখানে মনে কর সাপোজ গ্রো ইওর বিজনেস এইটুকু আছে, তো আমি ডিজিটাল মার্কেটিং এইটুকু থাকবে, আর বাকি এইটুকু মনে করো থাকবে না, এইটুকুই থাকবে। ওয়েব ডিজাইন এন্ড ডিজিটাল মার্কেটিং থাকবে, বা আমি আমার কন্টেন্ট গুলো রাখবো। তারপরে এই জায়গায় একইভাবে এই যে এইখানে এগুলো চেঞ্জ করব, রাইট ক্লিক করে এডিট, এডিট টেক্সট এডিটর। এগুলো কোনটা কি জিনিস সেগুলো তো ক্লায়েন্টের বোঝার দরকার নাই, বা এখন তুমি কাস্টমাইজ করে এখন তুমিও বুঝতেছো না, কিন্তু তুমি এগুলো আস্তে আস্তে পরে বুঝবে। তো এই যে চেঞ্জ করা, এই যে হলো এখানকার টেক্সট চেঞ্জ করা, এখানকার লিঙ্ক চেঞ্জ করা, এই যে এটা চেঞ্জ করব, রাইট ক্লিক এডিট বাটন। আর এই যে এই পাশে কন্টেন্ট দেওয়ার অপশন, এই যে এখান থেকে ভিউ আওয়ার পোর্টফোলিও, ভিউ পোর্টফোলিও আমি আওয়ারটা বাদ দিলাম। এই যে এরকম ভাবে আমি চেঞ্জ করতে পারি, তাই না? এগুলো, তারপরে যে এগুলো চেঞ্জ করার প্রত্যেকটা জায়গায় যে রাইট ক্লিক এডিট ইমেজ, এই যে হ্যাঁ, এই জায়গায় ক্লিক দিয়ে এবার আমি যেটা খুশি, আমার যেটা দরকার সাপোজ এটা চেঞ্জ করলাম। এই আচ্ছা, তারপরে দেখো এখানে আর একটা জিনিস দেখো, এখানে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজকে আমি চেঞ্জ করব, তাহলে এই ফাঁকা জায়গায় চেঞ্জ করলে হচ্ছে না। এই জায়গায় ওইখানে যে কথাটা আছে ওই ওর উপরে ক্লিক দেওয়াটা দরকার, কিন্তু আমি এটা পারতেছি না, যার কারণে আমি এখানে ক্লিক দিয়ে স্ট্রাকচারে নিয়ে আসলাম। নিয়ে এসে এই সেকশনকে ধরলাম, ধরে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে আসলে এর মধ্যে, এই জায়গায়। তো এই পেজ বিল্ডারকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, এখান থেকে মনে করো এই ইমেজটা ইউজ করলাম, এই যে এখানে এই ইমেজটা ইউজ করে চেঞ্জ করে ফেলেছি। তারপরে সবকিছু করার পরে এনে পাবলিশ, এইভাবে হোম পেজের কন্টেন্টকে চেঞ্জ করলে, ঠিক আছে, এটাই আসলে মূলত এরকমই কাস্টমাইজেশন, যে প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে তোমার তোমার কন্টেন্ট চেঞ্জ করবে। আর এগুলো আস্তে আস্তে আমরা এই পেজ বিল্ডার খুব সহজেই শিখে যাব। তো আজকে আমরা কাস্টমাইজেশনের যেটুকু দেখলাম এটুকুই। এরপরে অন্য আর একটা পেজে যাব, মনে করেন অ্যাবাউট আস পেজ, এই পেজে গেলাম, তারপর একই ভাবে যে এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এইগুলো চেঞ্জ করার অপশন পাবো। দেখো এডিটরটা লোড হোক। এটাই কাস্টমাইজেশন, আর এভাবেই করতে হয়। উম, এই হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখো এই এডিট হেডিং প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন সেম, এই আর কি কাস্টমাইজেশন। তো আমরা এই থিমের অপশনটা কিছুটা দেখলাম। তো আমরা এটা হলো এক ধরনের থিমের কাস্টমাইজেশন প্যানেল বা কাস্টমাইজেশন সিস্টেম। আমরা আরেক ধরনের কাস্টমাইজেশন সিস্টেমটা দেখব। এই কাস্টমাইজেশন পেজ বিল্ডার ইউজ করা হয়েছে, আমরা সেটা দেখব যে এটা কাস্টমাইজার প্যানেল ইউজ করে করা হয়েছে সেটা দেখব। তাহলে পরে আর কি কাস্টমাইজেশন অনেক বিষয় আমরা শিখে ফেলবো।